বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম শিল্প আবাসন শিল্প 2012 থেকে 16 একটি কঠিন সময় দিয়ে পার করেছিল বাংলাদেশের আবাসন শিল্প, কিন্তু 2018-19-এ আবারও অল্প অল্প করে ঘুরে দাঁড়াচ্ছিল এই ইন্ডাস্ট্রিটি। কিন্তু উদ্ভূত করোনা পরিস্থিতিতে আবারও চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দেয় এই শিল্পের সকল প্রতিষ্ঠানকে। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রথম সারির একটি কোম্পানি র্যাঙ্কস প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসিদুর রহমানকে। আপনাকে স্বাগতম। বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই একটি কঠিন সময় দিয়ে পার করছে। তো এই করোনা পরিস্থিতি বাংলাদেশের আবাসন শিল্পকে কিভাবে প্রভাবিত করেছে? এই একটা জিনিস শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই এই জিনিসটা ইম্প্যাক্টফুল। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী একটা মানুষ। এই যে পরিস্থিতি আছে এটা মোকাবেলার জন্য নিশ্চয়ই আপনাদের এখন কীভাবে কাজ করছেন, অথবা আপনাদের ব্যবসার যে পদ্ধতি কোনো পরিবর্তন কি এসেছে? বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট কংগ্লোমারেট হলো র্যাঙ্কস গ্রুপ অ্যান্ড র্যাঙ্ক অন হোল্ডিং। সো আমাদের আসলে অভিজ্ঞতাটা আছে, বিভিন্ন সময় তো অর্থনীতিতে কখনো সরল রেখার মতো যায় না। তো কখনো শেপড ফল হয়, কখনো শেপ গ্রোথ হয়। আমরা বাস্তবতার নিরিখে ব্যবসা করি এবং কোম্পানিগুলি পরিচালনা করি এমনভাবে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে সামাল দেওয়ার মতো। একটা জিনিস আমরা কোম্পানি থেকে সবসময় মনে করি যে we not gonna cut prices to sustain. ওকে, এটা মেইন রিজনটা হলো রিয়েল এস্টেট বিজনেস ভেরি থিন মার্জিনে কাজ করে। দিস ইজ অ্যাজ থিন অলমোস্ট অ্যাজ আ ট্রেডিং বিজনেস। ইটস অ্যান ইন্ডাস্ট্রি, ইটস এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ইটস এ লং টার্ম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যার সাথে 239টা আলাদা ব্যবসা জড়িত। সাপ্লাই চেইন ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিয়েল এস্টেটার। তো আমাদের সকল বাস্তবতার নিরিখে সমস্ত আমার পার্টনার কোম্পানিদেরকে প্রেক্ষাপট চিন্তা করে আমরা ব্যবসা করছি। আমাদের গ্রুপ সাপোর্ট আছে। সো উই আর কেয়ারফুল বাট উই আর নট ওয়ারিড। সো আপনারা কি দেখছেন যে আর কেমন সময় লাগতে পারে এখান থেকে বাউন্স ব্যাক করার জন্য, এবং যদি বাউন্স ব্যাক হয় আপনি কি দেখছেন যে সামনে কোনো অপরচুনিটি যেটা হয়তো আগে ছিল না এখন বের হয়ে আসতে পারে? পোস্ট করোনা রিকভারি likely a V-shaped curve. Even if it's a U-shaped curve, I think বাংলাদেশের জন্য opportunity to better. Therefore, পৃথিবীতে ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার সম্ভাবনা ভিয়েতনাম, আমাদের, মেক্সিকোর, গুটি কয়েক ভারতের এবং চায়না নিজেদের রেভিনিউ অক্ষুণ্ণ রাখার জন্য কিছু কিছু ইন্ডাস্ট্রি বাংলাদেশের দিকে পাঠাবে। Therefore, আমাদের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন আসবে এবং এটা একটা লং টার্ম গ্রোথ আছে। আবাসস্থল কিন্তু শুধু থাকার জায়গায় না, কাজের জায়গাও। তো এই দুই দিক থেকে আমি মনে করি যে একটা বিশাল সম্ভাবনার জায়গা আছে। রিয়েল এস্টেট আসলে শর্ট টার্ম গেম না। হ্যাঁ, ইট ইজ নট আ ওভারনাইট সাকসেস কেস। দীর্ঘমেয়াদীভাবে টিকে থাকারও উপায় করে রাখতে হবে যে কোনো কোম্পানির ক্ষেত্রে। সেকেন্ড সিলভার লাইনিংটা কি, এই ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন আছে। অনেক নাম সর্বস্ব কোম্পানি, যেহেতু ব্যারিয়ার টু এন্ট্রি খুব কম, তারা ঢুকে যায়, তারা ব্যবসাটাকে নষ্টই করে। সেই ক্ষেত্রে যারা আমরা বড় বড় কোম্পানি আজকে 20 বছরের বেশি ধরে কাজ করছি এবং কাস্টমাররা আমাদের কাছেই আসবে, কারণ তারা জানে এক হলো they will get a good product and they'll get the product, যেটা অনেক ক্ষেত্রেই they'll get the product। ক্রেতা সাধারণদের জন্য উদ্দেশ্য করে বলবো যে আপনারা জীবনের সর্বোচ্চ সঞ্চয় দিয়ে একটা আবাসস্থল কিনেন, যাদের থেকে কিনবেন দেখে নেবেন তাদের অতীত রেকর্ডটা। এটা আপনার নিরাপত্তা আছে এবং আপনার প্রোডাক্টেরও নিরাপত্তা থাকবে। ধরেন এখন লেটসে যেহেতু অনেক ইকোনমিক একটা শিফট হতে পারে, এমন হতে পারে ফরেন ইনভেস্টার্স হয়তো তারা আমাদের দেশে হয়তো ইনভেস্ট করতে চাইবেন, ইভেন হয়তো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টও করতে চাইতে পারেন। সেক্ষেত্রে আমাদের দেশে কিছু কিন্তু ট্রেডিশনাল মেথড আছে যেভাবে আমরা ব্যবসা করি। ধরুন জয়েন্ট ভেঞ্চার আমরা এখন একটা বিজনেস করি, অথবা আমরা ল্যান্ড পারচেস করে হয়তো অনেকে রিয়েল এস্টেট ব্যবসাটা চালাচ্ছেন। সো এমন কি হওয়ার সম্ভাবনা আছে নাকি যে ধরুন ফরেন ইনভেস্টমেন্টস জাস্ট যারা পিওরলি ইনভেস্টমেন্ট করার জন্য দেশে হয়তো ফাইন্যান্স করতে চান এই ইন্ডাস্ট্রিতে, আপনারা কি ওই ফান্ড অ্যাবজর্ব করার জন্য রেডি কিনা? বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরটা না এখনো সার্কেলিং অ্যারাউন্ড দ্য টিপ অফ দ্য আইসবার্গ। শহর কেন্দ্রিক, শহর বলতে ঢাকা, 1,80,00,000 মানুষের আবাস, তার মধ্যে সম্ভবত 40 লক্ষ লোক থাকে বস্তিতে। এবং ঢাকা শহরের সেকেন্ড লার্জেস্ট সিটি হলো চিটাগং, which is 25% of ঢাকা। তাই যদি হয় দ্যাট ইজ 45 লক্ষ লোক। দীর্ঘমেয়াদী পলিসি সাপোর্ট, রিয়েল এস্টেট বানাতে, একটা বিল্ডিং বানাতে 3 থেকে 4 বছর লাগে। আমার কাছে মনে হয় যে একটা 20 বছর মেয়াদী পরিকল্পনা দরকার সরকার থেকে, পরিকল্পনা এবং যৌথভাবে
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমরা বলি ব্যবসার ক্ষেত্রে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমাদের ব্যবসার পরিকল্পনার ক্ষেত্রেও প্রয়োজন, পলিসি মেকিংয়ের ক্ষেত্রে রাইট এবং বাস্তবতার নিরিখে। সেখানে ব্যবসায়ীদেরকে অংশ করে যদি করা হয় সেটা রিয়েলিস্টিক হবে, প্র্যাগম্যাটিক হবে এবং ডিউরেবল হবে। হিস্টোরিক্যালি বলে যদি আপনার ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড আরবানাইজেশন প্যারালালি না হয়, একটা সময় ইকোনমিক প্রোগ্রেস গোজ ইন দ্য রিভার্স ডিরেকশন। ওকে যখন আরবানাইজেশন হয় না তখন লিমিটেড স্পেসের মধ্যে মানুষ ঘরবাড়ি করার চেষ্টা করে, কস্ট অফ হাউজিং বিকামস এক্সপেন্সিভ রাইট অ্যান্ড দ্যাট ইম্প্যাক্টস হাউসহোল্ড ইনকাম অ্যান্ড সেভিং। ঢাকার একটা প্যারালাল সিটি করে তৈরি করা যায়, কমপ্লিমেন্টিং সিটি হিসেবে করা যায়, তাহলে বাস্তবিকভাবে 2031 সালে যে লক্ষ্য খুবই সহজেই আমরা কমপ্লিমেন্ট করতে পারবো সরকারকে। রাইট তাই যদি হয় তাহলে আমাদের এখন থেকে পরিকল্পনা নিতে হবে, এবং অনেক ক্ষেত্রেই নিচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো নিচ্ছে না। সেই জায়গা যেই জায়গায় নেওয়া হচ্ছে না সেটার গ্যাপটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, সো আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে। এছাড়া আরও ভবিষ্যৎমুখী আরও অনেক হয়তো পরিকল্পনা আনা সম্ভব। আমরা আলোচনা করছিলাম আবাসন শিল্পের ভবিষ্যৎ নিয়ে। সো আপনি একটি কথা বললেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সো আবাসন শিল্পের একটি বেশ স্বনামধন্য একটি সংগঠন আছে, রিহাব নামে আমরা সবাই চিনি, কিন্তু আপাত দৃষ্টিতে ইন্ডাস্ট্রির বাইরে থেকে যদি দেখতে হয় যে রিহাবের কার্যক্রম আমরা কিন্তু খুব বেশি বুঝতে পারছি না। সো আপনারা যারা প্রথম সারির যারা অর্গানাইজেশন আছেন, তারা একত্রে বা রিহাবের মাধ্যমে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট সুপারিশ কি দিয়েছেন কিনা এই বিষয়ে? আমরা অনেক দিন ধরে রেজিস্ট্রেশন প্রাইস কমানোর জন্য চেষ্টা করছিলাম থ্রু রিহ্যাব। ফাইনালি ইট গট সাকসেসফুল। এই অর্থ বছরে যে বাজেটটা পাস হলো, আগামী অর্থ বছরে যে বাজেটটা পাস হলো, সেখানে আমাদের বহু আকাঙ্ক্ষিত এই এক্সপেক্টেড রিডাকশন ইন রেজিস্ট্রেশন কস্ট হ্যাজ বিন ডান অর অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট। তো এটা একটা বিশাল অর্জন। ক্রেতা সাধারণদের রেজিস্ট্রেশন কস্ট এখন বেশ ভালোভাবেই কমে যাবে। তো দিস শুড ডেফিনেটলি সাপোর্ট দ্য ইন্ডাস্ট্রি। আমরা আমাদের ফরেন রেমিটেন্স আর্নার যারা বিদেশে কাজ করে তাদেরকে আমরা নগদ প্রণোদনা দিচ্ছি তাদের টাকা আসার জন্য, রাইটলি সো। এবং সম্মিলিতভাবে ওখানে সম্ভবত 1,40,00,000 লোকের কর্মসংস্থান আছে। রিয়েল এস্টেট সেক্টরে বা কনস্ট্রাকশন সেক্টরে ডিরেক্ট ইনডিরেক্টলি 4 মিলিয়ন মানুষ, 40 লক্ষ লোক কাজ করে। সেই হিসাবে যেই অ্যাপ্রিসিয়েশনের বদলে অ্যাকসেপ্টেন্স প্রয়োজন এই ইন্ডাস্ট্রির, আমার কাছে মনে হয় যে এটা এই জিনিসটাকে নতুন করে দেখার বা ভাবার বিষয় আছে। সেক্ষেত্রে আমার কিছু সুনির্দিষ্ট সাজেশন আছে, আমি আপনার মাধ্যমে এই জিনিসগুলি একটু রেজ করতে চাই। প্রথমত আমি মনে করি যে বাংলাদেশে ইন্টারেস্ট রেটটা আনরিয়েলিস্টিকলি হাই ফর রিয়েল এস্টেট। সেক্ষেত্রে সরকার নজর দিতে পারে ফার্স্ট টাইম হোম বায়ারদের ক্ষেত্রে। একটা সেপারেট ফান্ড হতে পারে যেখানে ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে 10 বছর মেয়াদি 0.5%, 5% ইন্টারেস্টে, বর্তমানে 9%, 5% ইন্টারেস্টে যদি ঋণ দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটা খুব ডিরেক্ট। সেকেন্ডারি, আমার মনে হয় যে এই সেক্টরে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে যদি আমরা পলিসি মেকারের সাথে উই বিকাম আ বিজনেস অ্যাসোসিয়েট অর কম্পিটিটর, এটা একটু আমার কাছে মনে হয় যে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করি, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু শুধু রাস্তা না, ইনফ্রাস্ট্রাকচার মানে স্কুল, কলেজ, হাসপাতাল, মার্কেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি আমরা ইনস্টল করি প্রি প্ল্যান ভাবে, তাহলে কিন্তু ঢাকাটাকে একটু বড় করা যায়। কেন এই টপ স্কুলগুলি ঢাকার অন্যান্য জায়গায় যেতে পারছে না? সরকার তো তাদেরকে ইনসেন্টিভ দিবে যে তোমরা এত ভালো করছো, ওভার দ্য ইয়ার্স উই গিভ ইউ স্পেস, আপনারা ওখানে নতুন সেকশন করেন। ওনারা আমাদেরকে অতটুকু সহযোগিতা করুক, বাকিটুকু আমরা করে নিব সহযোগী হিসাবে। কিন্তু তারপর আমরা যদি ঢাকার বাইরে যাই, মেবি শুধুমাত্র চিটাগং ছাড়া অন্যান্য শহরগুলোয় কিন্তু প্রথম সারির কোম্পানিদের আর দেখা যায় না। সো এটা অনেকে বলে থাকেন যে হয়তোবা ওখানে গিয়ে হয়তোবা জিনিসটা ফিজিবল হচ্ছে না আপনাদের প্রজেক্টগুলো। তাহলে এই সমস্যা উত্তরণের জন্য কি করা যেতে পারে? এটা কি প্রবলেমটা কোথায়? অ্যাক্সেস টু ক্যাপিটালে, নাকি ওখানে যে প্রাইস পয়েন্ট সেটা আপনাদের জন্য সাস্টেনেবল হচ্ছে না? তাহলে উপায়টা কি? যে কোনো রিয়েল এস্টেট কোম্পানিগুলি বেশিরভাগই মেজর সিটি ওরিয়েন্টেড। প্রপার প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, নট অনলি আরবানাইজেশন প্ল্যানিং বাট হাউ ইটস গোনা গ্রো, ডিফল্ট সেটিং থাকতে হবে যে ইউ ক্যানট বিল্ড আ ওয়াল বিয়ন্ড দিস, সো দ্যাট শহরটাকে একটা সিমেট্রির মধ্যে রাখা যায়। সিমেট্রি থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে,
থেকে থাকতে ভালো লাগবে এবং শহরটাকে লিভেবল হবে। রিয়েল এস্টেট যদিও আমরা ট্রেডিশনালি বুঝে থাকি যে আপনার কয়েকতলার একটা দালান হবে, হ্যাঁ, কিন্তু এই দালানের মাঝখানেও যে আমরা সাস্টেনেবলি এখন আমরা জিনিসপত্র করতে পারি, আমাদের যে বিল্ডিংগুলো কনস্ট্রাকশনগুলো করতে পারি, সেটা নিয়ে আপনাদের কি চিন্তা আছে? বাংলাদেশের বিল্ডিং কনস্ট্রাকশন কিন্তু ইজ মাচ সুপিরিয়র লেভেল। ওকে, এটা আমরা বুঝি না বলে আমরা অ্যাপ্রিসিয়েট করি না। আমাদের কনস্ট্রাকশন কোয়ালিটি মেজর রিয়েল এস্টেট কোম্পানিগুলির কোয়ালিটি খুব ভালো। সাস্টেনেবল কনস্ট্রাকশন যদি বলেন, সেই ক্ষেত্রে আমাদের আসলে লিমিটেশন আছে। আমাদের কনস্ট্রাকশন কস্টের একটা মেজর ব্যারিয়ার কিন্তু ল্যান্ড প্রাইস, এবং ল্যান্ড প্রাইসটা টু বি অনেস্ট ইজ আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশ যেই পরিমাণভাবে জয়েন্ট ভেঞ্চার করে পৃথিবীতে কোথাও আর জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট নাই। সরকার যদি এগিয়ে এসে আমাদেরকে বিভিন্ন কোম্পানিকে যারা লং টার্ম এবং লং টাইম দুইভাবেই কাজ করছে রিয়েল এস্টেট সেক্টরে, তাদেরকে যদি জায়গা দিয়ে বলে যে তোমাদেরকে আমি সময় দিয়ে দিচ্ছি, এই জায়গা তোমরা প্ল্যানিং করে তোমরা রিয়েল এস্টেট একটা গেটেড কমিউনিটি করো, ওই পার্টনারশিপের আউটকাম কিন্তু গভর্নমেন্ট ডিরেক্টলি পাবে। কারণ এন্ড অফ দ্য ডে আপনার সিটিজেন, গভর্নমেন্টের কাজ হলো টু সার্ভ দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি। ইফ দে আর লিভিং ওয়েল, অটোমেটিকলি ইটস আ ব্রাউনি পয়েন্ট অর ফেদার ইন দেয়ার হ্যাট। এই জায়গায় গ্যাপ আছে। ওই 5 কাঠা 3 কাঠা করে জমি ভাগ দিয়ে ওটার উপর বিল্ডিং হয়ে আরবানাইজেশন হয় না। বিভিন্ন দেশে, অনেক উন্নত দেশে দেখবেন যে আপনার প্ল্যান্ড সিটি কনসেপ্টটা আছে। ঢাকার যে অবস্থা, আসলে ঢাকাকে এখন প্ল্যান সিটি হিসেবে বানানো হয়তো বা ডিফিকাল্ট হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন আনা সম্ভব অবশ্যই, কিন্তু যদি আমাদের কোনো একটা প্ল্যান সিটি করতে হয় তাহলে এটা কোথায় সম্ভব? ঢাকা শহরে এখনো প্ল্যান সিটি করা সম্ভব। আচ্ছা, হ্যাঁ, পূর্বাঞ্চলে যদি যান 300 ফিটের দুই দিকে প্রচুর খালি জায়গা। তো ইট হ্যাজ টু বি কম্বাইন্ড এফর্ট বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড অফকোর্স দ্য প্রাইভেট সেক্টর, তাহলে অবশ্যই সম্ভব, ঢাকা শহরে সম্ভব। এখন আমরা একটু ভবিষ্যৎমুখী আবার একটা আলোচনায় যাই, যে কোনো একটি শিল্পের একটি বড় ধরনের পরিবর্তনের জন্য যেটা টেকনোলজি অনেক অনেক সাহায্য করে। সো আমরা দেখে আসছি যে একটা দীর্ঘ সময় ধরে মোটামুটি একইভাবে আমাদের কনস্ট্রাকশনগুলো হয়ে আসছে। ছোটো ছোটো অফকোর্স ইমপ্রুভমেন্ট আসছে, আমাদের গ্রিন বিল্ডিং কনসেপ্ট আসছে, আমাদের বিল্ডিং মেটেরিয়ালে চেঞ্জ আসছে। ওভারঅল আপনার যদি মনে হয় সার্বিকভাবে খরচ এবং সময় এবং আমাদের যে সাস্টেনেবল লিভিং, এই কনসেপ্টগুলোকে মাথায় রেখে আপনি কোনো টেকনোলজিক্যাল কোনো শিফট দেখতে পাচ্ছেন কিনা? আমার কাছে মনে হয় এই মুহূর্তে টেকনোলজি থেকে বাংলাদেশের কনস্ট্রাকশনে পরিবর্তন হচ্ছে কিনা, যে স্টিল স্ট্রাকচারের দিকে মানুষের মুভমেন্ট হচ্ছে। ওভারঅল কনস্ট্রাকশন যদি মেথড বলেন, আমার কাছে মনে হয় এখনও আমরা আদিকালেরইভাবেই কাজ করছি। যদি আমরা চেষ্টা করছি যে সাস্টেনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল হোমে যদি যাওয়া যায়, সেক্ষেত্রে কীভাবে কাজ করা যায় সেটা দিয়ে আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আসলে এই বিষয়ে ডিরেক্টলি কথা বলছি যে কীভাবে আমরা অ্যাফোর্ডেবল হাউজিংয়ে যাই। আমরা যদি অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জিনিসটাকে সলভ করতে পারি থ্রু চিপার কনস্ট্রাকশন কস্ট, আমার মনে হয় দ্যাট উইল বি আ ডাইনামিক শিফট ইন দ্য হোল বিজনেস ইন কনস্ট্রাকশন টার্ম। সেকেন্ড জিনিস, যে জিনিসটা করা যেতে পারে সেটা হলো যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ফর দ্য পারচেজ অফ আ প্রপার্টি, ওই দিকটাও একটা জয়েন্টলি কাজ করা যেতে পারে যে ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে। আমার পার্সোনাল চাওয়া হবে ফাইন্যান্সিয়াল সেক্টর, রাদার দেন দে বিকাম আ লেন্ডার এজেন্সি, দে শুড কাম অ্যাজ আ সলিউশন প্রোভাইডার for property purchase. They should come with the product. They should tell us, we would do this. You work with us, and let's provide housing to all. End of the day, ঢাকার 1,60,00,000 বা 1,80,00,000 মানুষ থাকে, প্রত্যেক বছর 6 লক্ষ লোক ঢুকে। সেই হিসাবে 1,20,000 প্রত্যেক বছরের নতুন আবাসের প্রয়োজন হয়। এইটাকে সামাল দেওয়ার জন্য আসলে আমাদের টেকনোলজি একটা পার্ট টু মেক এ অ্যাফোর্ডেবল হাউজিং, ফাইন্যান্সিয়াল মডেলটাকে চেঞ্জ করতে হবে টু মেক হাউজিং অ্যাফোর্ডেবল ফর অল। মিডল ইনকাম কান্ট্রি হওয়ার জন্য যেই প্রয়োজনটা, হাউজিং প্রয়োজনটা, সেটা কিন্তু আমরা এখনো মিট করতে পারছি না। ওই জায়গাটাই টেকনোলজিক্যাল অ্যাডভান্স বলেন, মডেলিং চেঞ্জ অফ ফাইন্যান্স বলেন, যেটাই বলেন, একটা সমষ্টিকভাবে পরিবর্তনের প্রয়োজন আছে। আদার দেন দ্যাট বেসিক টেকনোলজি, আমরা স্মার্ট হোমের দিকে যাচ্ছি, আমরা গভর্নমেন্ট ইজ টকিং অ্যাবাউট নেট মিটারিং রুফটপে সোলারের জন্য, এইসব জায়গা, উই আর টকিং অ্যাবাউট গ্রিন হাউসেস, উই আর টকিং অ্যাবাউট রেইন ওয়াটার হারভেস্টিং, উই আর ইউজিং ডাবল গ্লেজড হিট প্রোটেক্টিং গ্লাস, অনেক কিছু ব্যবহার করছি, কিন্তু এইটা দিজ আর খুব অল্প ক্ষেত্রে। বৃহত্তর ক্ষেত্রে করার জন্য যে জিনিসটা আছে সেটা সম্মিলিতভাবে প্রয়াস দরকার আছে, এটা এখনো নাই। টু বি অনেস্ট, দেয়ার ইজ আ গ্যাপ ইন দিস ইন্ডাস্ট্রি
needs to be addressed. সো এখন যেটা আমাদের যেভাবে আমাদের বিজনেসটা হয় যে এখানে আমরা জয়েন্ট ভেঞ্চার কনসেপ্টে যাই এবং কোম্পানি যারা আছেন তারাই তাদের ইকুইটিতে ইনভেস্ট করছেন, হতে পারে আরও কোনো অ্যাগ্রেসিভ ফান্ডার যারা আছেন, হ্যাঁ। সো দেশ থেকে অথবা দেশের বাইরে থেকেও যদি আমরা একটা লার্জ স্কেল এক্সপ্যানশন করতে চাই, আপনাকে মনে হয় সেই দিকে আমাদের একটু দেখা দরকার? ওই জায়গাটা আসলে দেখা দরকার। পৃথিবীতে অনেক জায়গায় পেনশন ফান্ডগুলি থাকে যাদের রিটার্ন নিজের দেশে খুব নেগলেজেবল। আমরা যদি কোনোভাবে এই ধরনের ফান্ডগুলিকে অ্যাট্রাক্ট করতে পারি বা বিভিন্ন দেশের ফান্ড লাইক ইউর সেইং সোভারেন কান্ট্রির নিজস্ব ফান্ড থাকে, তাদেরকে যদি আমাদের রিয়েল এস্টেট ক্ষেত্রে নিয়ে আসতে পারি এবং রিপ্যাট্রিয়েশন অফ ফান্ডটা যদি কমফোর্টেবল করতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশ ক্যান বি এ ভেরি ইন্টারেস্টিং কান্ট্রি টু ইনভেস্ট ইন দ্যার প্রপার্টিজ। ফান্ডিং যদি রিপ্যাট্রিয়েশন সহ ইজি করে দেওয়া যায়, বাংলাদেশ আরবানাইজেশনের গ্রোথটা মাচ ফাস্টার হবে, খুব র্যাপিড হবে, অ্যান্ড উইল অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট আমাদের মিডল ইনকাম যে টার্গেট 2031 will be complemented very easily. Absolutely. আমরা আমাদের আজকের এই পুরো আলোচনায় আমাদের যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে নানামুখী যে প্রয়োজনটা আছে এটা কিন্তু অনেকখানি বের হয়ে আসলো। বর্তমান যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি, সেদিকে আমি একটু আবার ফিরে আসছি। প্রায় 40 লক্ষ মানুষ যেহেতু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এবং একটি বিশাল অংশ কিন্তু সরাসরি যারা কনস্ট্রাকশনের ওনারা জড়িত আছেন। সো এই যে বিশাল যে ওয়ার্কফোর্স, তাদের নিরাপত্তার জন্য, হ্যাঁ, বিশেষ করে এখন এমনিতেই নিরাপত্তা এখানে খুব অনেকখানি প্রয়োজন আছে এই ইন্ডাস্ট্রিতে। এখন এই পরিস্থিতিতে আপনারা কি করছেন এবং সবার জন্য আপনার কি সাজেশন থাকবে? করোনার পরিস্থিতিতে আমরা নিজের র্যাঙ্কস প্রপার্টি থেকে আমাদের প্রত্যেকটা সাইটকে সাইট সেফটি হিসাবে যে জিনিসগুলি করা দরকার, শারীরিক তাপমাত্রা মেপে, স্যানিটাইজ করে, স্প্রেইং করে, স্প্রেটা কিন্তু শুধু এই মুহূর্তে করোনা না, ডেঙ্গুও। তো আমরা এনশিওর করি আমার প্রত্যেকটা সাইটে কোনো পানি জমে নাই, কনস্ট্যান্টলি ফগার করছি, ডেঙ্গুটা থেকে সেভ করছি। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা আমরা শারীরিক ডিস্টেন্স মানার চেষ্টা করছি। কারো যদি ঢোকার মুহূর্তে জ্বর থাকে তাদেরকে বলছি তুমি চলে যাও, এবং তাদেরকে আমরা ক্ষেত্র বিশেষে যেখানে অসুস্থ হচ্ছে আমরা তাদেরকে নিজের টাকা দিয়ে আমরা তাদের টেস্টটা করিয়ে দিচ্ছি, করোনার টেস্ট। তো এইসব ব্যবস্থা আমরা করছি, এবং এটা যদি সামগ্রিকভাবে সবাই করে থাকে তাহলে আমাদের সেক্টরে এই প্রবলেমটা আই থিঙ্ক উই শুড বি সেফ ইন এ ওয়ে। যেটা আরেকটা জিনিস করতে পারে, আমরা যদি রিহ্যাব থেকে, আমি এটা মাননীয় সভাপতিকেও প্রস্তাব রাখবো যে একটা সেন্টার করা যেতে পারে ঢাকা শহরে এবং ঢাকার বাইরে, যেখানে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কারদেরকে বিনামূল্যে চিকিৎসার একটা ব্যবস্থা করা যেতে পারে। এবং উনি খুব প্র্যাগম্যাটিক অ্যান্ড প্রোগ্রেসিভ লোক, আমার অভিজ্ঞতা যেটা দেখেছি। আই থিঙ্ক হি উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট। আই উইল টেক দিস আফটার দিস, আই উইল টেক দিস টু হিম। আই এম শিওর উই শুড বি এবল টু ইমপ্লিমেন্ট এটা। জি, জনাব মাসুদুর রহমান, আমরা আজকে এই আলোচনার শেষ দিকে চলে এসেছি। আপনি অনেকগুলো বিষয় নিয়ে বেশ বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে একটি লম্বা সময় ধরে আবাসন শিল্পের নানামুখী বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে সেটি নিয়ে আলোচনা করলাম, ভবিষ্যতে আমরা কোন দিকে যেতে পারি সেটি নিয়ে আলোচনা করলাম, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছেন তাদের মধ্যে কি ধরনের একটা সামঞ্জস্য হতে পারে সেটি নিয়ে আলোচনা করলাম। আশা করি আমাদের এই বিস্তারিত আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে এগুলোর একটি সঠিক দিকে আমরা এগোতে পারবো।